কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমার বন্ধু আরজে সুকান্ত আবার চলে এলাম মিডনাইট এফএম বাংলায়। আজকের রাতটা একটু বিশেষ, কারণ আজকের গল্পটা এমন এক জায়গার যেটা আমরা সবাই চিনি, কলাবাগান। হ্যাঁ, সেই সাধারণ কলাবাগান যেটা প্রায় প্রতিটা বাংলার গ্রামে দেখা যায়। কিন্তু এই কলাবাগানটা একটু আলাদা, কারণ এই কলাবাগানে একজন বুড়ি থাকে, একজন ভূত বুড়ি, যে রাতে কলা গাছের মধ্যে লুকিয়ে থাকে, আর যে কেউ রাতে কলা পাড়তে যায় তার ঘাড় মটকে দেয়। গল্পটা হাওড়ার, কলকাতার কাছেই একটা গ্রামের নাম আমলাগাছি। তো চলো শুরু করা যাক সেই কলা বাগানের গল্প, যেখানে ঢুকলে আর ফিরে আসা যায় না। গল্পটা শুরু হয় হাওড়া জেলার আমলাগাছি গ্রাম থেকে। গ্রামটা মাঝারি আকারের, প্রায় 200-250টা পরিবার থাকে। বেশিরভাগ মানুষ চাষবাস করে, কেউ কেউ কলকাতায় চাকরি করে। গ্রামটা বেশ শান্ত, নদীর ধারে, চারদিকে সবুজ। এই গ্রামের পশ্চিম প্রান্তে একদম শেষ মাথায় একটা বিশাল কলা বাগান আছে। বাগানটা প্রায় 5 বিঘা জমি জুড়ে, হাজার হাজার কলা গাছ, সব ধরনের কলা, সবরি, চম্পা, মর্তমান, বাংলা কলা। বাগানটা এত ঘন যে দিনের বেলাও ভেতরে ঢুকলে অন্ধকার লাগে। বাগানটা মালিক হলো হরিপদ সরকার, বয়স প্রায় 65। সেই বাগান করে প্রায় 30 বছর ধরে। তার পরিবারের স্ত্রী, 2 ছেলে আর একটা মেয়ে। বড় ছেলে অভিজিৎ কলকাতায় চাকরি করে, ছোট ছেলে সুভাষ বাবার সাথে চাষবাস করে, আর মেয়ে তন্নি বিয়ে হয়ে অন্য গ্রামে থাকে। হরিপদবাবুর কলার ব্যবসা বেশ ভালোই চলে। সপ্তাহে 2 বার কলকাতার বাজারে কলা নিয়ে যায়, ভালো দাম পায়, সংসার ঠিকঠাক চলছে। কিন্তু একটা সমস্যা আছে, রাতে কেউ বাগানে যায় না, একেবারেই না, এমনকি হরিপদবাবু নিজেও না। কারণ বাগানে একজন বুড়ি থাকে, ভূত বুড়ি। গ্রামের মানুষ তাকে বলে কলা বাগানের বুড়ি। কেউ তার আসল নাম জানে না, কেউ জানে না সে কে ছিল, কবে মরেছিল। শুধু জানে অনেক বছর ধরে সেই বাগানে আছে। গল্প শুনে যেটুকু জানা যায়, প্রায় 50 বছর আগে এই জায়গায় একটা বুড়ি থাকতো, একা। তার কোনো পরিবার ছিল না। সে কলা বেচে জীবিকা চালাতো। একটা ছোট্ট কুড়ে ঘর ছিল তার কলা বাগানের মধ্যেই। একদিন সে মারা গেল। কেউ জানতো না কবে মরেছে। মাসখানেক পরে যখন কেউ তার খোঁজ নিতে গেল, তখন দেখে সে মরে পচে গেছে, কুড়ে ঘরের মধ্যে পড়ে আছে। গ্রামের মানুষ তাকে পুড়িয়ে দিল, কুড়ে ঘরও ভেঙে দিল। কিন্তু তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে যে কেউ কলা বাগানে যেত, সে ফিরে আসতো ভয়ে কাঁপতে কাঁপতে। বলতো, একটা বুড়ি দেখেছি, সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, কলা গাছের আড়ালে লুকিয়ে থাকে, আর যখন কেউ কলা পাড়তে যায় সে পেছন থেকে ঘাড় ধরে মোটকে দেয়। প্রথমে কেউ বিশ্বাস করেনি, ভেবেছে ভয় পেয়ে এসব বলছে। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল যা সবাইকে বিশ্বাস করতে বাধ্য করল। গ্রামের এক যুবক, নাম তার সুকুমার, সে একদিন রাতে বাজি ধরে কলা বাগানে গেল। বলেছিল, আমি কলা পেড়ে আনবো, দেখি কি আমার ঘাড় মোটকায়। সুকুমার গেল বাগানে, রাত প্রায় 10টা, সাথে একটা কুপি নিয়ে গেল। কিন্তু 15 মিনিট পরে যখন সে ফিরে এলো, তার অবস্থা দেখে সবাই শক করে গেল। সুকুমারের গলায় নীল দাগ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছে। সে কথা বলতে পারছে না, শুধু কাঁপছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। 3 দিন পরে যখন সে একটু সুস্থ হলো, তখন বলল কি হয়েছিল। সে বলেছিল, আমি বাগানে ঢুকলাম, কুপির আলয় কলা গাছ খুঁজছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে দেখছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। তারপর আমি একটা কলা গাছ দেখে সেখানে গেলাম, কলা পাড়ছিলাম। হঠাৎ
পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে আমার গলা চেপে ধরল। এত জোরে চেপে ধরল যে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি পেছন ফিরে দেখলাম একটা বুড়ি দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল সব খোলা, মুখ কুচকানো, দাঁত বাইরে বেরিয়ে আছে, আর চোখ দুটো লাল, একদম রক্তের মতো লাল। সে আমার গলা চেপে ধরে মটকাতে লাগলো। আমি হাত দিয়ে তার হাত সরাতে চাইলাম, কিন্তু পারলাম না। তার হাত পাথরের মতো শক্ত। আমি মরে যাচ্ছিলাম। তখন হঠাৎ মনে পড়ল আমার মায়ের কথা। মা বলতেন, বিপদে পড়লে হনুমানের নাম নাও। আমি মনে মনে বললাম, জয় বজরং বলি। সাথে সাথে সেই বুড়ি চিৎকার করে হাত সরিয়ে নিল। আমি দৌড়ে পালিয়ে এলাম। এই ঘটনার পর গ্রামের কেউ আর রাতে সেই বাগানে যায় না। এখন হরিপদ বাবু যখন বাগান কিনলেন 30 বছর আগে, তখনও তিনি এই গল্প শুনেছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করেননি। ভেবেছিলেন ওসব গল্প, কুসংস্কার। কিন্তু বাগান কেনার পর প্রথম সপ্তাহেই তিনি বুঝলেন গল্প নয়, সত্যি। একদিন রাতে তিনি বাগানে গিয়েছিলেন। একটা কলা গাছ পড়ে গেছিল ঝড়ে, সেটা সরাতে গিয়েছিলেন। সাথে ছিল টর্চ। হঠাৎ তিনি শুনলেন একটা আওয়াজ, কে যেন হাসছে। বুড়ি ননুষের হাসি, কিক কিক করে হাসছে। হরিপদবাবু থেমে গেলেন, চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখলেন না। হাসির শব্দ আবার এলো, এবার কাছ থেকে। হরিপদবাবু টর্চ ফেললেন চারপাশে। হঠাৎ টর্চের আলো পড়ল একটা কলা গাছের আড়ালে। সেখানে একটা মুখ দেখা যাচ্ছে, বুড়ির মুখ, কলা গাছের আড়াল থেকে উঁকি দিচ্ছে। হরিপদবাবু চিৎকার করে দৌড়ে পালিয়ে এলেন। সেদিন থেকে তিনি আর কখনো রাতে বাগানে যাননি, আর পরিবারের কাউকে যেতে দেননি। এভাবে 30 বছর কেটে গেছে। দিনের বেলা তারা বাগানে কাজ করে, কলা পাড়ে, কিন্তু সন্ধ্যা হতেই বাড়ি ফিরে আসে। কিন্তু এবার সমস্যা হলো অন্য জায়গায়। সুভাষ, হরিপদবাবুর ছোট ছেলে, তার ঋণ হয়েছে মহাজনের কাছ থেকে প্রায় 2 লাখ টাকা। সুভাষ সেই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যবসা লস হয়ে গেছে। এখন মহাজন চাপ দিচ্ছে, বলছে 1 মাসের মধ্যে টাকা ফেরত দাও, নইলে জমি নিলাম করে নেব। সুভাষ খুব চিন্তিত। সে বাবাকে বলতে পারছে না, কারণ বাবা মানা করেছিল ঋণ নিতে। একদিন সুভাষের এক বন্ধু পরামর্শ দিল, দেখ, তোমার বাগানে এত কলা আছে, রাতে পেড়ে বাজারে নিয়ে বিক্রি করো। 2-3 রাতে ভালো পরিমাণ কলা পারতে পারবে, সেগুলো বেচে কিছু টাকা হবে। সুভাষ বলল, কিন্তু রাতে বাগানে যাওয়া যায় না। কেন? সুভাষ সব বলল, ভূত বুড়ির গল্প। বন্ধু হেসে বলল, এসব তুমি বিশ্বাস করো? ভূত টুত বলে কিছু নেই, এসব গল্প তোমার বাবা বানিয়েছে যাতে কেউ রাতে কলা চুরি না করে। সুভাষ ভাবল, হয়তো ঠিকই বলছে, হয়তো সত্যি এসব গল্প। আর যদি 1 রাতও পাড়ে আনতে পারি, তাহলে হয়তো কিছু টাকা হবে। সে সিদ্ধান্ত নিল, আজ রাতে যাবে বাগানে, কলা পাড়বে। সেদিন রাত প্রায় 11টা। সবাই ঘুমে পড়েছে। সুভাষ উঠল, একটা টর্চ নিল, একটা দা নিল, তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। বাগান বাড়ি থেকে বেশি দূরে না, মিনিট 5 হাঁটলেই পৌঁছানো যায়। সুভাষ বাগানের সামনে দাঁড়ালো। চাঁদ আছে আকাশে, হালকা আলো পড়ছে। সে একটা গভীর নিঃশ্বাস নিল, তারপর বাগানে ঢুকল। ভেতরে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ তাকে দেখছে। সুভাষ চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখল না। শুধু কলা গাছ, হাজার হাজার কলা গাছ। সে এগিয়ে গেল, টর্চ জ্বালালো, একটা কলা গাছ খুঁজতে লাগলো যেটায় ভালো কলা আছে। কিছুক্ষণ খুঁজে একটা গাছ পেল, ভালো মোটা কলার কাঁধি। সুভাষ দা উঁচু করল,
কাটবে। ঠিক সেই মুহূর্তে একটা হাসির শব্দ শুনল। কিক কিক কিক, বুড়ির হাসি। সুভাষ থেমে গেল। হাসিটা আসছে খুব কাছ থেকে। সুভাষ ঢোক গিলল, তারপর টর্চ ফেলল চারপাশে। কিছু দেখা গেল না। সুভাষ নিজেকে বোঝালো, কিছু না, হয়তো বাতাসের শব্দ। সে আবার দা তুলল, কিন্তু হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল, ঠান্ডা হাত। সুভাষ পাথর হয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। পেছনে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল খোলা, মুখ কুচকানো, দাঁত কালো, আর চোখ দুটো লাল। বুড়ি হাসল, তারপর বলল, রাতে কলা পাড়তে এসেছিস? সুভাষ কথা বলতে পারল না, শুধু কাঁপছে। বুড়ি আরো কাছে এলো। তার নিঃশ্বাসে পচা গন্ধ। সে সুভাষের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আমার কলা পাড়তে এসেছিস, এখন তোর ঘাড় মোটকে দেব। বুড়ি সুভাষের গলা ধরল, দুই হাতে শক্ত করে চেপে ধরল। সুভাষের শ্বাস বন্ধ হয়ে আসছে। সে হাত দিয়ে বুড়ির হাত সরাতে চাইল, কিন্তু বুড়ির হাত পাথরের মতো শক্ত, নড়ছে না। সুভাষ মরে যাচ্ছে, তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। হঠাৎ মনে পড়ল তার ছোটবেলার কথা। মা তাকে শিখিয়েছিলেন হনুমান চালিসা। বলতেন, বিপদে পড়লে পড়বি। সুভাষ যতটুকু পারল মনে মনে বলল, জয় বজরঙ্গ বলি, জয় হনুমান। সাথে সাথে বুড়ি চিৎকার করে উঠল, যেন তাকে আগুন ছুঁয়েছে। সে সুভাষের গলা ছেড়ে দিল, পিছিয়ে গেল। সুভাষ হাঁপাতে হাঁপাতে দৌড়ে পালিয়ে গেল। দা ফেলে, টর্চ ফেলে, শুধু দৌড়ালো। বাড়ি পৌঁছে দেখে তার গলায় গভীর নীল দাগ, যেন কেউ দুই হাত দিয়ে খুব জোরে চেপে ধরেছে। পরদিন সকালে সুভাষ সব বলল বাবাকে। হরিপদবাবু রেগে গেলেন। বললেন, কতবার বলেছি রাতে বাগানে যেতে নেই, তুই গেলি কেন? সুভাষ সব বলল, ঋণের কথা, মহাজনের চাপের কথা। হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, টাকার জন্য জীবন দিতে যাবি? চল, আমরা মহাজনের সাথে কথা বলি, কিস্তিতে দেব। কিন্তু সুভাষের মনে একটা প্রশ্ন এলো, বাবা, এই বুড়ি কে? সে কেন এইভাবে করছে? হরিপদবাবু বললেন, আমিও জানি না, শুধু শুনেছি অনেক বছর আগে একটা বুড়ি এখানে থাকতো। সে কলা বেচত, তার জীবিকা ছিল এই বাগান। তারপর সে মরে গেল, কিন্তু তার আত্মা চলে যায়নি। সে এখনো মনে করে এই বাগান তার। তাই যে রাতে কলা পাড়তে আসে, সে ভাবে কেউ তার সম্পত্তি চুরি করছে, তাই সে রাগ করে। তাহলে কি এই বাগান রাখা যাবে না? হরিপদবাবু ভাবলেন, তারপর বললেন, একজন জানেন, গ্রামে একজন তান্ত্রিক আছেন, তাকে ডাকি, হয়তো তিনি কিছু করতে পারবেন। পরদিন তান্ত্রিক এলেন। নাম তার বিশ্বনাথ, বয়স প্রায় 70, খুব অভিজ্ঞ মানুষ। বিশ্বনাথবাবু বাগান দেখলেন, সুভাষের গলার দাগ দেখলেন, তারপর বললেন, হ্যাঁ, এখানে একটা আত্মা আছে, খুব শক্তিশালী। সে চলে যেতে চায় না। কেন? কারণ এই বাগান তার সব ছিল, তার জীবিকা, তার পরিচয়। তার মৃত্যুর পরে কেউ তার সৎকার করেনি ঠিক মতো, তাই সে আটকে গেছে এখানে।
এখনো মনে করে এই বাগান তার। তাহলে কি করবেন? বিশ্বনাথবাবু বললেন, আমাকে তার সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে যে সে মরে গেছে, এই বাগান আর তার না, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু সে শুনবে? চেষ্টা করতে হবে। সেদিন রাতে বিশ্বনাথবাবু, হরিপদবাবু আর সুভাষ বাগানে গেলেন। সাথে নিলেন কিছু পুজোর সামগ্রী। রাত প্রায় 12টা, চারিদিকে অন্ধকার। বিশ্বনাথবাবু বাগানের মাঝখানে বসলেন, মন্ত্র পড়তে শুরু করলেন, ধূপ জ্বালালেন। কিছুক্ষণ পরে বাতাসে একটা পরিবর্তন এলো, ঠান্ডা হয়ে গেল হঠাৎ। তারপর সেই হাসির শব্দ এলো, কিক কিক কিক। বুড়ি এলো, কলা গাছের আগাল থেকে বেরিয়ে এলো। সুভাষ ভয়ে পিছিয়ে গেল, কিন্তু বিশ্বনাথবাবু শান্ত রইলেন। বুড়ি বলল, তোরা আবার এসেছিস আমার বাগানে? বিশ্বনাথবাবু বললেন, এটা তোমার বাগান না। বুড়ি রেগে গেল, কি বললি? এটা আমার বাগান, আমি এখানে 50 বছর ধরে আছি। তুমি মরে গেছো 50 বছর আগে, এখন এটা অন্য কারোর বাগান। না, এটা আমার, বুড়ি চিৎকার করল। বিশ্বনাথবাবু শান্ত গলায় বললেন, তুমি কি জানো তুমি মরে গেছো? বুড়ি চুপ করে গেল। তুমি জানো তুমি আর জীবিত নও? বুড়ি মাথা নিচু করল। তুমি আটকে গেছো এখানে, কিন্তু তোমার যাওয়া উচিত। তোমার পরিবার কোথাও অপেক্ষা করছে, তুমি তাদের কাছে যাও। বুড়ি মাথা তুলল, তার চোখে জল। আমার কেউ নেই, আমার পরিবার কেউ ছিল না, আমি একা ছিলাম। এই বাগানই ছিল আমার সব। বিশ্বনাথবাবু বললেন, তুমি একা নও, ঈশ্বর আছেন, তিনি সবার সাথে আছেন। তুমি তার কাছে যাও, সেখানে শান্তি পাবে। কিন্তু এই বাগান, বুড়ি আবার বলতে গেল, এই বাগান তোমার ছিল, কিন্তু এখন আর নয়। তুমি এখানে আটকে থাকলে শান্তি পাবে না, তোমাকে যেতে হবে, ছেড়ে দিতে হবে। বিশ্বনাথবাবু দৃঢ় গলায় বললেন। বুড়ি দীর্ঘক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, আমি কিভাবে যাব? আমি তো জানি না কোথায় যেতে হবে। বিশ্বনাথবাবু উঠে দাঁড়ালেন, হাত বাড়ালেন বুড়ির দিকে। আমি তোমার জন্য প্রার্থনা করব, পথ দেখাবো, তুমি শুধু যেতে রাজি হও। বুড়ি তাকালো বিশ্বনাথবাবুর দিকে, তারপর বাগানের দিকে একবার তাকালো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই বাগানে আমার অনেক স্মৃতি, আমি এখানে কত পরিশ্রম করেছি, কত স্বপ্ন ছিল, কিন্তু কিছুই পূরণ হয়নি। বুড়ি কাঁদতে লাগলো। সুভাষের মায়া হলো, সে এগিয়ে গেল, বলল, মা, তুমি এখানে অনেক কষ্ট করেছ, এখন তোমার বিশ্রাম দরকার, তুমি শান্তিতে যাও। আমরা তোমার জন্য প্রার্থনা করব, প্রতি বছর পুজো দেব তোমার নামে। বুড়ি তাকালো সুভাষের দিকে। তুমি তুমি আমার জন্য পুজো দেবে? হ্যাঁ মা, প্রতিশ্রুতি দিচ্ছি, সুভাষ বলল। বুড়ি আস্তে আস্তে হাসল, এবার শান্তির হাসি। তারপর সে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলো মা। এই বাগানের যত্ন নেবে, যেমন আমি যত্ন নিতাম তোমরাও নেবে। এই গাছগুলো আমার সন্তানের মতো, ওদের কষ্ট দিও না। আমরা দেব না মা, হরিপদবাবু বললেন, আমরা ভালো যত্ন নেব। বুড়ি মাথা নাড়ল, তারপর বিশ্বনাথবাবুর দিকে তাকালো। আমাকে নিয়ে যান, আমি প্রস্তুত। বিশ্বনাথবাবু মন্ত্র পড়তে শুরু করলেন, জোরে, স্পষ্ট করে। বুড়ি আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো, প্রথমে পা, তারপর শরীর, তারপর মাথা। শেষে শুধু একটা মিষ্টি হাসি ভাসল বাতাসে, তারপর সেটাও মিলিয়ে গেল। চারিদিক শান্ত হয়ে গেল, ঠান্ডা বাতাসও থেমে গেল। বিশ্বলাবাবু দীর্ঘশ্বাস ফেললেন, হয়ে গেছে, সে চলে গেছে শান্তিতে। সুভাষ কাঁদতে লাগলো, জানি না কেন, কিন্তু তার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল একজন মা চলে গেল। হরিপদবাবু
তার কাঁধে হাত রাখলেন। শান্ত হ বাবা, সে এখন ভালো আছে। তিনজন বাড়ি ফিরে এলো। পরদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। বাগানের সব কলা গাছে কলা ধরেছে, এমনকি যেগুলোতে কলা আসার সময় হয়নি সেগুলোতেও। যেন বুড়ি তার শেষ আশীর্বাদ দিয়ে গেছে। হরিপদবাবু সেই কলা পেড়ে বাজারে নিয়ে গেলেন, খুব ভালো দাম পেলেন। সেই টাকা দিয়ে সুভাষের ঋণের একটা বড় অংশ মিটিয়ে দিলেন। বাকিটা কিস্তিতে দিতে রাজি হলেন মহাজন। আর বাগানের এক কোণে হরিপদবাবু একটা ছোট্ট মন্দির বানালেন। সেখানে প্রতি সপ্তাহে পুজো হয়, সেই বুড়ির নামে, যার নাম কেউ জানে না, কিন্তু যাকে সবাই মা বলে ডাকে। এখন রাতেও কেউ বাগানে যেতে পারে, কোনো সমস্যা নেই, কোনো ভূত নেই। শুধু মাঝে মাঝে ঠান্ডা রাতে বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে আসে, কলা ফুলের গন্ধ। আর মনে হয় কেউ যেন হাসছে, শান্তির হাসি। সুভাষ বলে সেটা সেই বুড়িমা। সে দেখছে তার বাগান কেমন আছে আর খুশি হচ্ছে। আর একটা ঘটনা, যেদিন বুড়ি চলে গেল সেদিন থেকে সুভাষের জীবনে একটা পরিবর্তন এসছে। তার ব্যবসা ভালো হতে শুরু করেছে, যেন কেউ আশীর্বাদ করছে তাকে। মা বলতেন না, যারা মায়ের মতো দেখভাল করে তারা মায়ের আশীর্বাদ পায়। হয়তো সেই বুড়িমা এখন সুভাষকে আশীর্বাদ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, কলা বাগানের বুড়ি। হাওড়ার এক গ্রামের গল্প, একজন বুড়ির গল্প যে তার সারা জীবন একটা কলা বাগান করে কাটিয়েছিল, আর মৃত্যুর পরেও ছেড়ে যেতে পারেনি, কারণ সেই বাগানেই ছিল তার সব। আচ্ছা বলো তো, আমরা কি কখনো ভাবি যারা একা মারা যায় তাদের আত্মা কোথায় যায়? যাদের কোনো পরিবার নেই, কেউ শোক করে না, কেউ সৎকার করে না ঠিক মতো, তারা কি শান্তি পায়? হয়তো পায় না। হয়তো তারা আটকে থাকে তাদের স্মৃতির জায়গায়, তাদের ভালোবাসার জায়গায়। আর তখন আমরা তাদের ভূত বলি, ভয় পাই, পালিয়ে যাই। কিন্তু যদি একটু থেমে শুনি, যদি একটু মায়া দেখাই, তাহলে হয়তো তারা শান্তি পায়, হয়তো তারা চলে যেতে পারে। সুভাষ সেটাই করেছিল। সে ভয় পায়নি, সে মায়া দেখিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আর সেই বুড়ি মুক্তি পেয়েছিল। এটাই হয়তো সমাধান। ভয় না, ভালোবাসা, ঘৃণা না, মায়া। আর একটা কথা মনে রেখো, যারা আমাদের চারপাশে একা আছে, বৃদ্ধ আছে, অসহায় আছে, তাদের একটু দেখভাল করো, একটু সময় দাও, কথা বলো। তাহলে হয়তো তারা মরার পরে আটকে থাকবে না, শান্তিতে যাবে। কারণ যে ভালোবাসা পায় সে শান্তি পায়, আর যে শান্তি পায় তার আত্মা মুক্তি পায়। তো বন্ধুরা, তোমাদের কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? এরকম কোনো জায়গা চেনো যেখানে কেউ আটকে আছে? যদি চেনো, আমাকে ইমেল করো midnightfmbangla@gmail.com। তোমার গল্প হয়তো পরের এপিসোডে শেয়ার করব। আর হ্যাঁ, যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে পৌঁছায়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের চারপাশে যারা একা আছে তাদের একটু মায়া দেখাও, একটু ভালোবাসা দাও। হয়তো তোমার সেই ছোট্ট ভালোবাসা কারো জীবন বদলে দিতে পারে, জীবনে এবং মৃত্যুরও পরে। শুভরাত্রি মধ্যরাতের বন্ধুরা। আবার দেখা হবে পরের এপিসোডে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর মনে রেখো, ভূত মানেই খারাপ না। কখনো কখনো তারা শুধু একা, শুধু অসহায়। তাদের দরকার একটু মায়া, একটু ভালোবাসা। বিদায়।